পার্বতীর উপর রেগে গিয়ে পার্বতীর গায়ে হাত তুললো নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনন্যা আর রশ্মি কমলিনীকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা শোনাতে থাকে আর বলে, আসলে সিঁদুরের জোর না অনেক, সিঁদুরের জোরে সবকিছু পাল্টে যেতে পারে। না হলে দেখো না, আমাদের নতুন যে কিনা বিয়ে করতেই চাইছিল না, সে কিনা বিয়ে করে আবার বউয়ের সঙ্গে বোঝাপড়া করছে। সিঁদুরের মূল্য কিন্তু কেউ কোনোদিনও এড়াতে পারবে না। যার যার সিঁদুরের জোর নেই, তার কিন্তু কোনো জোরই নেই। হ্যাঁ, অনেকে মনে করে যে তার আরেকজনের ওপর অধিকার আছে, জোর আছে, কিন্তু না, সিঁদুরের জোরের বাইরে আর কোনো জোর থাকতেই পারে না। তার জন্যই তো বলছি যে সবাই সবাই যা ভাবে তার সবকিছুর ঊর্ধ্বে কিন্তু অন্য কিছু হয়। তখনই দেখা যাবে কুর্চির গায়ে লাগে। তখন কুর্চি বলে, আসলে অনন্যাদি, তোমরা যেরকম ভাবছো, যেরকম ব্যাখ্যা করছো, সেরকমটা কিন্তু নাও হতে পারে। বুঝতে পেরেছো? তখনই অনন্যা রেশমি পুরো চুপ হয়ে যায়। তখন কুর্চি বলে, হ্যাঁ, এখানে অনেক কিছুই হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি, কিন্তু অনেক সময় ব্যাখ্যার উপরেও অনেক কিছু হয়, সেটা কিন্তু পরে নাও হতে পারে। তখন রেশমি বলে, কেন? পার্বতী এত ভালো মেয়ে, তার সঙ্গে যে নতুনবার বিয়ে হয়েছে, তোমরা তাতে খুশি হওনি? তখন কুচি বলে, দেখো, সবে মাত্র একদিন আগে আমরা এসেছি, তাই পার্বতী ভালো না খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, আর আমরা জানিও না। তাই খুব সহজেই কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না। আর যেরকমটা তোমরা ভাবছো, সেরকমটা কিন্তু নাও হতে পারে। তোমরা যেরকমটা ব্যাখ্যা করছো, সেই ব্যাখ্যাটা কিন্তু একটা পর্যায়ে পরে না পাল্টেও যেতে পারে। সেটা তোমরা ভুলে যেও না। কি থেকে কি হয়েছে, কি না হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। এখানে যেটা হলো সেটা কিন্তু একদম ঠিক হয়নি। তখনই দেখা যাবে বুবলাই বলে, যাই হোক না কেন, যা হয়েছে একদম ভালো হয়েছে, আমি না খুব এক্সাইটেড, বিশ্বাস করো। তখন অনন্যা বলে, কেন রে বুবলাই, তুই এত এক্সাইটেড কেন? তখন বুবলাই বলে, এক্সাইটেড হব না, কারণ ফাইনালি বউ ভাতের অনুষ্ঠানটা তো আমাদের বাড়ি থেকেই হচ্ছে। তোমাদের বাড়িতে একটা অঘটন ঘটাতে 1 বছর পর্যন্ত তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারবে না, তাই আমাদের বাড়ি থেকেই তো অনুষ্ঠানটা হবে। তার জন্যই এত এক্সাইটেড। তখন অনন্যা বলে, যাক, হ্যাঁ, প্লুটো মারা যাওয়ায় আমাদের বাড়িতে তো আমরা অনুষ্ঠানটা করতে পারছি না, তোদের বাড়িতে তো হচ্ছে। যাক, এবার ঘরের ছেলে ঘরে ফিরে আয়, তোর নতুন দা তো এবার বিয়ে করেছে, তাই না? তোর তো আর কোনো সংশয় রইলো না, কি বর্ষা? তখন বর্ষা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো তো, আমরা নতুন দা রিসেপশন বলে কথা, সেখানে যাব না? আমরা খুব আনন্দ করব, খুব আনন্দ করবো, বিশ্বাস করো। তখন বুবলাই বলে, হ্যাঁ, আমরা তো যাবোই। ওইদিকে কমলিনী খুব কষ্ট পায়। তখনই মিঠিল মিঠিল কমলিনীকে বলে, কাকিমা। তখনই কমলিনী বলে, হ্যাঁ মিঠিল মা, বল। তখনই মিঠিল বলে, আসলে কাকিমা, এখানে যা হচ্ছে না, আমার মনে হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক হয়নি। তখনই কমলিনী বলে, কেন? কেন মা, তোর এরকম কেন মনে হচ্ছে? তখন মিঠিল বলে, কারণ নতুন কাকু তো এখানে বিয়ে করতে আসেনি, তাকে তো জোর জবরদস্তি করা হলো। আর তাছাড়া ঘরের ভিতরে কি হয়েছে সেটা তো আমরা জানি না। তাই হঠাৎ করে নতুন কাকুর সঙ্গে যেটা হলো, একদম কিন্তু ঠিক হলো না। তুমি মন খারাপ করো না কাকিমা। তখনই কমলিনী বলে, কে বলেছে মা আমি মন খারাপ করেছি? বরং আমি খুশি হয়েছি, কারণ আমিও না মন থেকে অনেকটা হালকা হয়েছি। নতুন ঠাকুরপোকে তো অনেকদিন বলেছি যে তুমি বিয়ে করে নাও, কিন্তু আমার কথা কোনোদিনও শুনেনি। আজকে পার্বতীর মতো এত সুন্দর আর ওর ওর যোগ্য মানুষকেই পেয়েছে, জানো তো। কারণ পার্বতী কিন্তু গায়ে থাকলেও গায়ের মতো মনে হয় না, তাই ভালোই হয়েছে। তখন মিঠিল কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি না খুশি হয়েছি। তখনই মিঠি মিঠি কমলিনীকে বলে, মা। তখন মিঠির ডাক শুনে কমলিনী বলে, হ্যাঁ মা, বলো। তখন মিঠি বলে, মা, তুমি কষ্ট পেও না, আমরা আছি তো, আমি আছি, ভাইদা আছে, আমি আছি। তখনই কমলিনী বলে, আমি জানি মা, তোমরা আছো, আর আমি কেন কষ্ট পাবো বলো তো? আমার তো কষ্ট পাওয়ার কিছু নেই। আমি বরঞ্চ খুশি হয়েছি, বিশ্বাস করো, আমি অনেকটা খুশি হয়েছি। এবার অন্তত নতুন ঠাকুরপোকে দেখতে আমাকে হবে না। সে সে তাকে দেখার মানুষ পেয়ে গেছে। এবার না সে অনেক ভালো থাকবে মা, অনেক ভালো থাকবে। তোমরাও না এসব নিয়ে ভেবো না যে আমি মন খারাপ করেছি। আমি মন খারাপ কেন করবো মা? আমার মন খারাপ হয়নি, বিশ্বাস করো, আমি খুব খুশি হয়েছি। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখনই দেখা যাবে কমলিনী কষ্ট পেয়ে মাথা নিচু করে থাকলেই তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি, তুমি অন্তত আমার কাছে তো এসব কথাগুলো বলবে না, আমাকে আমার কাছে তো মিথ্যে বলবে না, বলো। ওদের যা বললে তা তো আমার কাছে বলবে না।
তখন কুর্চির কথা শুনে কমলিনী একটু অবাক হয়ে বলে, কেন দিদি ভাই, তোমার কাছেই বা আমি উল্টোটা কেন বলতে যাব বলো তো? আমার সঙ্গে কি নতুন ঠাকুরপোর বিয়ে হওয়ার কথা ছিল নাকি, যে আমি তার জন্য কষ্ট পাবো? তখন এই কথাতেই কুর্চি কুর্চি চমকে যায়। তখন কুর্চি বলে, বৌদি ভাই, এটা কোনো কথা বললে তুমি? তোমার আর নতুনটার মধ্যে যে বোঝাপড়াটা ছিল, অন্তত আমি তো জানি তোমার কষ্ট হচ্ছে, সেটা আমি জানি। তখনই কমলিনী বলে, না দিদি ভাই, আমার না একটুও কষ্ট হচ্ছে না। আর এই মানুষটা আমার কষ্টের জন্য কি সে বিয়ে না করে থাকবে নাকি? এখানে এসে ভালোই তো হলো, তার জীবন সঙ্গী পেয়ে গেল, ভালোই হয়েছে জানো তো এক হিসেবে। তখন কুর্চি খুব কষ্ট পেতে থাকে আর বলে, আমি জানি বৌদি ভাই, তোমার মনের মধ্যে কি ঝড় চলছে। তুমি হয়তো বা আমাদের কারো কাছে স্বীকার করবে না, কিন্তু এখানে কারো কিছু করার ছিল না। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে এটা কাহিনী অন্য কিছু। ওইদিকে স্বর্গজিৎ প্রসূনকে বলে, আসলে বউ ভাতের অনুষ্ঠানটা তো তাড়াতাড়ি করতে হবে, তাই প্রসূন, আমি তোমার বাবা মাকে বলতে চাই, তুমি কি বলো? তখন প্রসূন বলে, হ্যাঁ, বিয়েটা যখন হয়ে গেছে, সব অনুষ্ঠান ভালো করে করুন না, ভালো করে করুন। তখনই এই কথা শুনে স্বর্গজিৎ বলে, আসলে আমার বাড়িতে তো প্লুটো আমার ছেলেটা এই কাণ্ড করাতে 1 বছর পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে পারবো না, তাই ওই বাড়িতেই করতে হবে। তখন প্রসূন বলে, না না, এত এত হেজিটেশন করার কি আছে, কারণ ওটা তো নতুনদারি বাড়ি, আর সেখানে আমার বোন থাকে। তখন স্বর্গজিৎ বলে, আচ্ছা প্রসূন, তুমি এরকম ভাবে বলছো কেন? তোমার বোন থাকে, ওদের কি কোনো অধিকার নেই? তখন প্রসূন বলে, না, আইনে একটা ব্যাপার আছে তো, যে এটা নতুনদারি বাড়ি, আর বাড়িটা তো নতুনটাই কিনেছিল, তাই এখানে আমার বোনরা তো ওই বাড়িতে থাকে আর কি, আর কিছুই না। সেখানে কেন আমি এটা অস্বীকার করতে যাব বলুন তো? আমাদের তো স্বীকার করতেই হবে। তখন স্বর্গজিৎ বলে, আমি জানি তোমরা মনে মনে এটা মানতে পারছো না, কষ্ট পেয়েছো। আসলে আমিও যে মানতে পেরেছি এরকমটা তো নয়। আমি তো কমলিনী আর নতুনের সম্পর্কটা মেনেই নিয়েছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। এখন নতুন যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, আমার তো আর কিছু বলার নেই বলো। ঠাকুর মশাই যেরকম ভাবে অনুরোধ করলো, আর তাদের পরিবারটা এভাবে ভেসে যাবে, সেটাও তো হতে পারে না। তার থেকে যে নতুন বাঁচিয়েছে, সেটার জন্য আমিও নতুনের কাছে কৃতজ্ঞ থাকবো। তাই এটা নিয়ে আমি আর কি বলতে পারি? তখন প্রসূন বলে, না না, যা হচ্ছে হোক না, ভালো করেই সবকিছু হওয়া দরকার। বিয়েটা যখন হয়েছে, ইনস্টিটিউট, পাড়া প্রতিবেশী সবাই জানা উচিত যে এই বয়সে এসে নতুনটা বিয়ে করেছে। আমার বোন তো আর কম অপমান সহ্য করেনি। তখন এই কথাতে স্বর্গজিৎ বলে, আমার কিছু আটকানো থাকলে আমার ছেলের মৃত্যুটাও হতো না। ওইদিকে দেখা যাবে পার্বতী নতুনকে বলে, বুঝতে পেরেছো তো আমি যেটা বললাম? তখন নতুন বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি সব নির্যাতন সহ্য করে নেবে, কিন্তু সামাজিক নিগ্রহটা তুমি সহ্য করে নেবে না, তাই তো? কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে আমি সামাজিক নিগ্রহটা তোমাকে আমি কি করে করলাম? আমি তো কোনোদিনও তোমাকে বিয়ে করব বলে কথা দেইনি, কোনোদিনও তোমাকে আমি বিয়ের প্রস্তাবও দিইনি। তাহলে তাহলে তুমি কেন এরকমটা করলে? এখানে আমার দোষ কোথায়? আমার তো দোষ নেই। আমি না এই বিয়েটা একদমই মানবো না। তুমি সমাজের সামনে সবটা বললেও আমি কোনোদিনও মানবো না। আমাকে এভাবে এভাবে তুমি ফাঁসাতে পারো না পার্বতী। তখন পার্বতী এই কথা শুনে নতুনের দিকে তাকায়। তখন নতুন বলে, আমি কলকাতায় গিয়ে সবাইকে সবটা জানিয়ে দেব, সব সত্যিটা বলে দেবো পার্বতী। আমি এই মিথ্যের জালের মধ্যে থাকবো না, কিছুতেই থাকবো না। আমি এসব মানতে পারবো না। তুমি আমাকে ফাঁসিয়েছো, নিজেই নিজে সিঁদুর পরে আমাকে এভাবে ফাঁসাতে পারো না পার্বতী। তখন পার্বতী বলে, আস্তে আস্তে নতুনদা, বাইরে না সবাই দাঁড়িয়ে আছে, সবাই শুনতে পাবে। তুমি কিচ্ছু করতে পারবে না নতুনদা, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তুমি যদি তোমার আত্মীয় স্বজন বা তুমি কাউকে কিছু বলার চেষ্টা করো না, তাহলেই কিন্তু আমি কোনোদিনও স্বীকার করব না আমি, যে আমি নিজে নিজে সিঁদুরটা পরেছি। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সারা জীবন আমাকে বয়ে বেড়াতেই হবে। আর সমাজের কাছে কোনোদিনও এটা বলতে পারবে না যে তুমি আমাকে সিঁদুরটা পরাওনি, বা তোমার কাছের মানুষদের কাছেও নয়। সবাই জানবে যে আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু আসলে আমি যে সিঁদুরটা পরেছি, এটা কোনোদিনও তুমি কাউকে জানাবে না, কোনোদিনও না। আমি এই জীবনটা চাইনি নতুনদা। আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু সেই স্বপ্নটা যখন পূরণ হয়নি, এখন আমি কোনোভাবেই কোনোভাবেই সমাজের কোনো কথা আমি মানবো না। কারণ ছোটবেলা থেকে অনেক কথা শুনে এসেছি, সমাজের অনেক ধিক্কার আমি পেয়ে এসেছি, যে নতুনের বাগদত্তা, নতুন তোকে কেন বিয়ে করলো না? বল, তোকে নতুন কেন কেন বিয়ে করতে চাইলো না? এসব কথাগুলো না আমি শুনে শুনে বড় হয়েছি। তাই এসব কথাগুলো আমি আর শুনতে পারবো না। তাই তোমাকে আমি ভালোভাবে বলে দিলাম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি স্বীকার করব না যে আমি নিজেই সিঁদুর পরেছি। আর তাছাড়া তুমি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আমার অধিকার চাইতে
কোর্টে পর্যন্ত যেতে পারি। তখন নতুন বলে, কি তুমি আমাকে এইভাবে ফাঁসাবে? তুমি এইভাবে ফাঁসাতে পারলে পার্বতী? তখন পার্বতী বলে, সব পারি আমি। আমার নিজের চাওয়ার জন্য আমি সব পারি। আমি শুধুমাত্র তোমাকে বলছি তো, আমি শুধুমাত্র আমি এইখান থেকে মুক্তি চাই। মুক্তি চাই আমি। আমি এখান থেকে বেরোতে চাই। আমি এই সুন্দর জীবনটা চাই, যেটা আমি সব সময় চেয়ে এসেছি। এটাতে তুমি একটু বাধা দিতে পারবে না নতুন দা, বাধা দিতে পারবে না। তুমি যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নতুন দা, খুব খারাপ হয়ে যাবে। তখন নতুন পার্বতীর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়তে থাকে। তখন পার্বতী বলে, আমার সঙ্গে এতদিন যা যা হয়েছে আমি অনেক সহ্য করেছি, এবার কিন্তু আমি এটা সহ্য করব না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কোর্টে যাব আমার অধিকার আদায়ের জন্য। সেটা তুমি ভুলে যেও না। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না, ছেড়ে দেব না নতুন দা। তখন নতুন মনে মনে বলে, কি করে বেরোবো আমি? আমি তো অনেক বড় একটা জালে ফেসে গেছি। আমি কি করে এই জাল কেটে বেরোবো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার উপায় খুঁজতে হবে। তখন নতুন বলে, আচ্ছা পার্বতী, তোমাকে যদি আমি আলাদা ফ্ল্যাট, টাকা পয়সা সবকিছু দেই, তাহলে তাহলে তুমি খুশি তো? তখন পার্বতী বলে, হ্যাঁ খুশি। কিন্তু কিন্তু আমাকে আমাকে যে আলাদা রাখবে, আমরা তো আলাদা হয়ে যেতে পারি, আমাদের ডিভোর্সটাও হতে পারে। কিন্তু সেই ডিভোর্স হতে গেলে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তুমি আমাকে বিয়ে করেছিলে। তাই এই ভুলটা না তুমি কখনোই করতে যেও না নতুনটা, কখনোই করতে যেও না। বুঝতে পেরেছো? তখন নতুন আরো রেগে যায়। তখন পার্বতী বলে, তাই যেটা হচ্ছে সেটা হতে দাও। তুমি না আটকানোর চেষ্টা করো না নতুনদা, একদম না। আমি শুধু চাই একটা সামাজিক সম্মান, আর কিচ্ছু চাই না। তখন নতুন বলে, তুমি যেটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় পার্বতী। তুমি কেন এটা বোঝার চেষ্টা করছো না? তুমি যে বলছো তোমাকে আমি স্বীকৃতি দেবো কি করে? তোমার সঙ্গে আমার এক রুমে থাকা সম্ভব নয়, কিছুতেই না। তখনই পার্বতী বলে, তোমার পক্ষে না কিছু করা সম্ভব নয়। হ্যাঁ, এক রুমে আমরা থাকবো, কিন্তু বন্ধ রুমে আমরা কিভাবে থাকলাম, আমাদের কি সম্পর্ক, সেটা কেউ জানবে না। কিন্তু আমরা এক রুমেই থাকবো। আমাদের রুমের ঘটনা আমরাই শুধু জানবো, বাইরের সবাই জানবে যে আমরা বিবাহিত। বুঝতে পেরেছো? আমাদের বিয়েটা হয়েছে। প্লিজ তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি এরকম করো না। ওইদিকে দেখা যাবে কমলিনী কষ্ট পায়। তারপরেই নতুন আর পার্বতী বেরিয়ে আসে। তখন পার্বতী বলে, আসলে বাবা, তোমাদের জামাই তো হুট করে বিয়েটা করেছে, তাই আমাদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছিল। আর কি কি রিসেপশনে পার্টি করব সেটাও হচ্ছিল। তারপরে দেখা যাবে স্বর্গজিৎ তাকিয়ে থাকে। তখন পার্বতী বলে, কি গো, এসো ভিতরে, বাইরে এসো। এবার তো আমাদের বসতে হবে, এখান থেকে বেরোতে হবে তো। তারপরে নতুনের হাত ধরে পার্বতী বেরিয়ে আসে আর হাসতে থাকে, যা দেখে কমলিনী খুব কষ্ট পায়। ওইদিকে নতুন নতুন কষ্টে কিচ্ছু বলতে পারছে না, কিছু সইতেও পারছে না। তারপর ওদের বসে আশীর্বাদ করতে থাকলে নতুনকে পার্বতীর বাবা মিষ্টি খাওয়াতে গেলেই নতুন হাত দিয়ে বারণ করে আর বলে না। তারপরে নতুন মনে মনে বলে, আমি কি করব আমি? আমি যে বড় ফাঁসা ফেসে গেছি কমলিনী, এবার যে তোমার সাহায্য লাগবে আমার। আমি যে এই বিপদ থেকে কিছুতেই একা একা উদ্ধার পেতে পারবো না। তুমিও আমাকে ভুল বুঝলে, কিন্তু তোমাকে যে আমাকে সাহায্য করতে হবেই। আমি যে বাজে ভাবে বাজে ভাবে ওদের জালে আটকে গেছি। এবার আমাকে আমাকে তোমাকেই সাহায্য করে বের করতে হবে, এই বিপদ থেকে উদ্ধার করতে হবে কমলিনী। তখন এই কথাগুলো ভেবে নতুন খুব কষ্ট পেতে থাকে, আর কমলিনী নতুনের দিকে তাকিয়ে হাসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।